গুরুমারা বিদ্যে নাইবা হলো দিদিমারা বিদ্যে কি বঙ্গ বিজেপি রপ্ত করতে পেরেছে? হয়তো পেরেছে। দেখুন 2021 থেকে 2026 পর্যন্ত বঙ্গ বিজেপি এবং শুভেন্দু অধিকারী আর কিছু করতে পারুন বা না পারুন, একটা কাজ তারা করে ফেলেছেন, আর সেটা হচ্ছে দিদি মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা জায়গার মধ্যে আটকে ফেলার, একটা জায়গার মধ্যে বেঁধে রাখার ব্যবস্থা কিন্তু তারা করে ফেলেছেন। আপনারা জানেন যে আগামীকাল নরেন্দ্র মোদী সভা করবেন, পশ্চিমবঙ্গে ব্রিগেডের সভা হবে এবং পরিবর্তন যাত্রা যে কর্মসূচি বিজেপির ছিল সেটার একদম শেষ ধাপে এই ব্রিগেডের সভা হবে, নরেন্দ্র মোদী সভা করবেন। এবার পরিবর্তন যাত্রা কর্মসূচির সাফল্য কতটা সেই নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে বিজেপির একটা প্রচন্ড পরিমাণে আশা ভরসা সমস্ত কিছুই রয়েছে নরেন্দ্র মোদীর ব্রিগেডের সভার উপর, যে ব্যাপারটা এরকম হবে যার শেষ ভালো তার সব ভালো, যদি এই সভাটা ভালো করে হয়ে যায়। এবং তারই সঙ্গে আরেকটা খবর পাওয়া যাচ্ছে যে বিজেপির প্রাথমিক একটা প্রার্থী তালিকা, 100 থেকে 150 জনের প্রার্থী তালিকা, অর্থাৎ বিধানসভা নির্বাচনে কোন আসন থেকে কারা দাঁড়াবেন এইরকম 100 থেকে 150 জনের তালিকার লিস্ট অলরেডি মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার এটা অত্যন্ত একটা ভালো বিষয় বিজেপির জন্য, তার কারণ নরেন্দ্র মোদী এই সভাটা করে যাওয়ার পরপরই নির্বাচনও ঘোষণা হয়ে যাবে এবং তারপরেই বিজেপির প্রথম তালিকাটাও বেরিয়ে যাবে। এটা ভালো, তার কারণ আগের বারের মতো বিজেপির ধিকিয়ে ধিকিয়ে ধাক্কা মেরে মেরে ধীরে ধীরে অল্প অল্প করে কুতিয়ে কুতিয়ে তালিকা প্রকাশ না পেয়ে, ক্যান্ডিডেটের নাম প্রকাশ না পেয়ে যদি একদম খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে মোটামুটি দুটো ধাপে ফটাফট এই তালিকার নামগুলো সামনে চলে আসে, তাহলে মানুষের সামনে একটা কনফিডেন্সের বার্তাও পৌঁছায় এবং তারই সঙ্গে বিজেপির প্রার্থীরা তারাও নিজেদের কেন্দ্রে প্রস্তুতির জন্য অনেকটা সময়ও পাবেন। এইবার বিষয়টা হচ্ছে এই মুহূর্তে একটা বড় প্রশ্ন যেটা বঙ্গ বিজেপির কাছে প্রার্থী তালিকার হিসেবে উঠে আসছে, সেটা হচ্ছে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে বিধানসভা নির্বাচনে কে দাঁড়াবেন বিজেপির প্রার্থী হিসেবে। জানা যাচ্ছে সম্প্রতি একটি বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন শুভেন্দু অধিকারীকে এই প্রশ্ন করেছেন যে ভবানীপুরে কাকে দাঁড় করানোর কথা ভাবছেন, এবং ওই একই বৈঠকে জানা যাচ্ছে আলাদা করে অমিত শাহ তিনিও কিন্তু শুভেন্দু অধিকারীকে এই প্রশ্ন করেছেন যে ভবানীপুরে কাকে প্রার্থী ভাবছেন, কোন প্রার্থী ভালো হবে, সেখানে কি আন্দাজ করতে পারছেন, কি বুঝতে পারছেন, এই সমস্ত প্রশ্ন তাকে করেছেন। এবং শুভেন্দু অধিকারী এর আগেও যে উত্তরটা দিয়েছেন, জানা যাচ্ছে এই সাম্প্রতিক বৈঠকেও অমিত শাহ এবং নীতিন নবীনকে শুভেন্দু অধিকারী ঠিক সেই কথাই বলেছেন। তিনি বলেছেন দল চাইলে তিনি নিজেই ভবানীপুরে প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন। সম্প্রতি অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন দল চাইলে ভবানীপুরে আমিই প্রার্থী হিসেবে দাঁড়াতে পারি। ভালো প্রার্থী বাছাই করে ভবানীপুরে দেওয়া অত্যন্ত ভাইটাল একটি বিষয়। ভালো প্রার্থী বাছাইয়ের মধ্যে দিয়ে কিন্তু মানুষও এটা বুঝতে পারবেন বিজেপি বাংলা দখলের ব্যাপারে বা বাংলা জয় করার ব্যাপারে কতটা সিরিয়াস। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে বেঁধে ফেলতে হবে, শুভেন্দু অধিকারী রাজি, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে এই সিদ্ধান্তের উপরে শিলমোহর দেওয়া হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। এখানে দেখুন দুটো ইন্টারেস্টিং জিনিসের দিকে আমি আপনাদের নিয়ে যেতে চাই। এক হচ্ছে যেটাকে এতদিন ধরে শুধুমাত্র বিজেপির রাজনৈতিক হুঙ্কার বলে মনে করা হচ্ছিল, সেটাকে একটা বাস্তবায়িত করার মতো জায়গায় বঙ্গ বিজেপি নিয়ে এসে ফেলতে পেরেছে, যেখানে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারই কেন্দ্র ভবানীপুরে চ্যালেঞ্জ করতে প্রস্তুত। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে লড়াই করতে গিয়ে বিজেপি এবং শুভেন্দু অধিকারীকে ঠিক যে জায়গাটায় নিয়ে গিয়ে ফেলেছিলেন, এবারে বঙ্গ বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরের ক্ষেত্রে ঠিক সেই একই জায়গায় নিয়ে এসে ফেলতে চাইছেন। এটা 2021-এ আইপ্যাকের চাল ছিল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেরই চাল ছিল, সেটাই এবার তার জন্য বুমেরাং হতে পারে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান যেখান থেকে শুরু হয়েছে সেখানে একটা বিরাট বড় জয়ের একটা বড় ভূমিকা ছিল, আর সেটা হচ্ছে বামেদের সোমনাথ চট্টোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত করেছিলেন। এটা নিঃসন্দেহে তার একদম উত্থানের শুরুর দিকের বিরাট একটা জয়। এবং একইভাবে বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের সবথেকে বড় পরাজয় 2021-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে তার হেরে যাওয়া। 1956 ভোটে শুভেন্দু অধিকারীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হন এবং সেখানে কারচুপির অভিযোগ নিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নিয়ে মামলা করে তিনি আদালত পর্যন্ত গেছেন, শেষ দেখে ছাড়বেন এই কথা উনি বহুবার বলেছেন, কিন্তু সেই মামলার কোনো ফয়সলা হওয়া তো অনেক দূরের কথা। মোটামুটি আরেকটা নির্বাচন আসতে চললো, 5 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত নন্দীগ্রামের সেই মামলা কিন্তু কোর্টরুম থেকে কোর্টরুমে এখনো ঘুরপাক খেয়ে যাচ্ছে। অন্যদিকে আবার শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতা হিসেবে এই যে উত্থান, বিজেপির নেতা হিসেবে
যে উত্থান, তার পেছনে একটা বিরাট বড় ভূমিকা রয়েছে তার মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার। 1956 ভোটে তিনি জিতেছেন, এই কথা বহুবার তিনি সামনে রেখেছেন, কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী বহুবার এই পরাজয় নিয়ে। সিভিক মুখ্যমন্ত্রী রাজনৈতিক হুঙ্কারের মধ্যে দিয়ে এই কথাটাও বহুবার তিনি তুলে ধরেছেন। এখন বিষয়টা হচ্ছে 2021-এর নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে লড়তে যাওয়ার কোনো দরকার ছিল না। ভবানীপুর তাকে বহুবার জিতিয়েছে, আবারও জেতাতে পারত, কিন্তু সেই 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় যে নন্দীগ্রামে লড়তে গেলেন, সম্ভবত আইপ্যাকের তরফ থেকে তাকে বোঝানো হয়েছিল বা কৌশল তৈরি করা হয়েছিল। এক তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নন্দীগ্রামে লড়তে যাওয়া মানে একটা বার্তা সামনে রাখা যে মমতা বন্দ্যোপাধ্যায় একদম সম্মুখ সমরে নিজেই তিনি নেমে পড়েছেন, এবং দ্বিতীয়ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামে যদি মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান তাহলে বঙ্গ বিজেপি এবং শুভেন্দু অধিকারীকে অনেকাংশে নন্দীগ্রামে আটকে ফেলা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করার জন্য শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপিকে নন্দীগ্রামে অনেকটা সময় এবং রিসোর্সেস ব্যয় করতে হবে, তার ফলে তাদের শক্তি অনেকটাই নন্দীগ্রামে আটকে যাবে। বাকি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অনেকটা পরিসর পেয়ে যাবে, দাপিয়ে খেলার সুযোগ পেয়ে যাবে তৃণমূল কংগ্রেস, এবং সেটা হয়েও একেবারে হাতে নাতে ফলাফল দেখতে পাওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হলেও তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হয় 2021-এর বিধানসভা নির্বাচনে। এবং পর্যবেক্ষকরা যে কথাটা বারবার সামনে রেখেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যদি এই স্যাক্রিফাইসটা না করতেন তাহলে তৃণমূল কংগ্রেস আরো কয়েকটা আসন হারাতে পারত, বিজেপির আসন সংখ্যা আরো একটু বাড়তে পারত, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পরাজিত হলেও তৃণমূলকে বিপুল ভোটে জয়ী করে মানুষজন ক্ষমতায় নিয়ে এসেছিলেন। এবার বিষয়টা হচ্ছে যে তারপরে যেটা দেখা গিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ভবানীপুরে ফিরে যান। ভবানীপুর থেকে জিতেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। খড়দায় কাজল সিনহা তিনি জিতেছিলেন, বিধায়ক হয়েছিলেন, কিন্তু তিনি মারা যান। সেই জায়গায় শোভনদেব চট্টোপাধ্যায়কে পাঠিয়ে দেওয়া হয় খড়দার বিধায়ক হওয়ার জন্য, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভবানীপুরে চলে যান। উপনির্বাচনে আবার তিনি জিতে ফিরে আসেন। এবার এখানে একটা কথা বলতেই হয়, উপনির্বাচনে কত ভোটে জয়ী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে এসেছিলেন সেটাকে কিন্তু আপনি ইন্ডিকেটর হিসেবে ধরতে পারবেন না। তার কারণ উপনির্বাচনে সাধারণত মানুষজন শাসক দলকেই ভোটটা দেয়, শাসক দলের ওপরেই বাজি লাগায়। যারা অলরেডি জিতে চলে এসেছে তাদের বাদ দিয়ে উপনির্বাচনে বিরোধীদের বেছে নেওয়া, এদিকে খুব একটা মানুষজন যান না। উপনির্বাচনে শাসক দলেরই জয় সাধারণত হয়। তাই উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কত ভোট পেয়েছেন বা কত ভোটে জিতেছেন সেটাকে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটিং পপুলারিটির ইন্ডিকেটর হিসেবে কিন্তু ধরতে পারবেন না। একই সঙ্গে তারপর আবার 2024-এর লোকসভা ভোটের অঙ্কও কিন্তু রয়েছে। 2021 থেকে 2026-এর মধ্যে একটা বিরাট বড় পরিবর্তন দেখতে পাওয়া গেছে। ভবানীপুরের ক্ষেত্রে যেখানে আগে বিজেপির উপস্থিতি লক্ষ্যই করা যেত না, বিজেপি প্রায় ছিলই না, সেইখানে বিজেপির বেশ লক্ষণীয় একটা উপস্থিতি তৈরি হয়েছে, এবং এই গোটা জিনিসটা হয়েছে শুভেন্দু অধিকারীর তত্ত্বাবধানে। তিনটে জিনিস এখানে কিন্তু তাকে সহায়তা করেছে। এক হচ্ছে এসআইআর এর পর যেটা দেখা যাচ্ছে ভবানীপুর থেকে প্রচুর মানুষের নাম বাদ যাওয়া, যেটা বিজেপির বহুদিনের দাবি ছিল যাওয়া উচিত। দ্বিতীয়টা হচ্ছে আবাসনের ভেতরে নির্বাচনের বুথ তৈরি হবে, এই সিদ্ধান্তে নির্বাচন কমিশনের অনড় থাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির পরেও নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে অনড় থাকা যে আবাসনের ভেতর বুথ হবে। আমি এটা নিয়ে এর আগেও আলোচনা করেছি পর্বে যে আবাসনের ক্ষেত্রে শহরে অনেক সময় দেখা যায় যে ভোটের দিন বাইরে থেকে গেটে তালা দিয়ে দেওয়া হচ্ছে, ভেতর থেকে কাউকে বেরোতে দেওয়া হচ্ছে না, ভোট দিতে তারা যেতে পারছেন না, এবং ঝামেলা হবে, একটা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়াবো না মনে করে আবাসনের প্রচুর মানুষজন আবাসনে থেকে যাচ্ছেন, তারা ভোট দিতে যাচ্ছেন না, এই পরিস্থিতিও দেখতে পাওয়া গেছে। তো সেখানে আবাসনের ভেতরে যদি বুথ হয় এবং আবাসনের মানুষজন যদি তাতে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে সকলে ভোট দেন, সেটা একটা আলাদা সমীকরণ তৈরি করতে পারে। তার কারণ এখানে হাড্ডাহাড্ডি লড়াই হলে হাজারটা ভোটের এদিক থেকে ওদিকও কিন্তু ফল বদলে দিতে পারে। আর তৃতীয় যে জিনিসটা বিজেপিকে সহায়তা করেছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর তৎপরতা। দেখুন, ভবানীপুর এমন একটা কেন্দ্র যেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের মানুষেরা কাউন্সিলর হিসেবে রয়েছেন। ভবানীপুরের একটি ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। একইভাবে ভবানীপুরের একটি ওয়ার্ডের কাউন্সিলর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরি বন্দ্যোপাধ্যায়। দেখুন, এই ভবানীপুর হচ্ছে একটা মিনি ইন্ডিয়া, এখানে আপনি সব রকমের ভোট ব্যাংক পাবেন। এবার সেখানে ব্যবসায়ী ভোট ব্যাংক, বাইরের রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসে এখানে সেটেল হয়ে গেছেন সেই ভোট ব্যাংক, এগুলোকে টার্গেট করে এগোলে বিজেপির সুরাহা বা সুবিধা হতে পারে এমনটা বিজেপি মনে করেছে, এবং ঠিক সেটাই বিজেপি করে এগিয়েছে।
জানা যাচ্ছে 2025-এ ভবানীপুরের বুথ এবং ওয়ার্ড ধরে ধরে সেখানকার কি পরিস্থিতি সেটা জানার জন্য শুভেন্দু অধিকারী একটা আলাদা করে সমীক্ষা করিয়েছেন এবং তারই ফলাফল নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী এগোচ্ছেন, কাজ করছেন। সম্প্রতি ভবানীপুরে বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারীর তত্ত্বাবধানে একটা ওয়ার রুম তৈরি করা হয়েছে। ভবানীপুর গোটা বিধানসভা কেন্দ্রটার সমস্ত ভোটের কাজকর্ম সেই ওয়ার্ড রুম থেকে পরিচালনা করা হবে, এমনটাই জানা যাচ্ছে। এবার ভবানীপুরে দুটো এরকম ওয়ার্ড রয়েছে, 63 এবং 72, যেখানে প্রচুর পরিমাণে অবাংলাভাষী হিন্দুরা বসবাস করেন। এবার এই অংশের মানুষের মধ্যে বিজেপির প্রতি সমর্থন কতটা রয়েছে সে তো আপনারা জানেনই, সর্বজন বিদিত প্রচুর সমর্থন এই অংশের মানুষের মধ্যে থেকে উঠে আসছে বিজেপির জন্য। অতএব এইটা বিজেপির জন্য অবশ্যই খুব ভালো একটা টার্গেট ভবানীপুরে। আবার ভবানীপুরে 77 নম্বর ওয়ার্ড, সেখানে কিন্তু সংখ্যালঘু মানুষের বসবাসের সংখ্যাটা অনেক বেশি, যারা কিনা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন। তাই তৃণমূল কংগ্রেসের ভবানীপুরের যে জনসমর্থন তার কিন্তু এটা একটা অত্যন্ত সিংহভাগ উঠে আসছে এই 77 নম্বর ওয়ার্ড থেকে, এবং এটা তৃণমূলের জন্য আবার খুব গুরুত্বপূর্ণ। সম্প্রতি ভবানীপুরের 74 নম্বর ওয়ার্ডের বিজেপির নেতা রাকেশ সিংহ তার সভাতে যোগদান করেছিলেন শুভেন্দু অধিকারী, এবং সেখানে কিন্তু তিনি ভবানীপুরের মানুষের উদ্দেশ্যে, ভোটারদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা দিয়েছেন। তিনি সেখানকার মানুষকে বলছেন, আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের কথা শুনুন, বাকিটা আমরা বুঝে নেব। আপনাদের ওপর বিজেপিকে সমর্থন করার জন্য বা বিজেপি করার জন্য যদি কোনো রকম আক্রমণ নেমে আসে, আমরা আপনাদের পাশে থাকবো, আমরা আপনাদের কাজের ব্যবস্থা করে দেব, আমরা আপনাদের পরিবারের দায়িত্ব নেব। যদি আপনাদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেয়, আমরা জামিন করাবো, সেই সমস্ত দায়িত্ব আমাদের। বিজেপি করার অপরাধে, বিজেপিকে সমর্থন করার অপরাধে যদি আপনাদের কাজ নষ্ট করে দেয়, আমরা কাজের ব্যবস্থা করব। বিজেপি 20টা রাজ্যে ক্ষমতায় আছে, অন্য রাজ্যে আমরা আপনাদের নিয়ে গিয়ে সেখানে কাজের ব্যবস্থা করে দেব। আপনাদের হরিয়ানাতে নিয়ে যাব, আপনাদের গুয়াহাটিতে কাজের ব্যবস্থা করে দেব। এখানে 6,000-8,000 টাকার কাজ হচ্ছে, তো এর থেকে বেশি তো হবে না। সেই কাজ যদি এখানে বিজেপি করার জন্য কেউ নষ্ট করে দেয়, আমরা অন্য রাজ্যে নিয়ে গিয়ে আপনাদের ব্যবসা তৈরি করে দেব, আপনাদের কাজের ব্যবস্থা তৈরি করে দেব। শুধু আপনারা আমাদের পাশে থাকুন, জোট বাঁধুন, একসঙ্গে হয়ে তৈরি হন, এই সিটটা কিন্তু জিততেই হবে। তারই সঙ্গে আবার সেই সভা থেকে ভবানীপুরের ভোটারদের উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী মনে করিয়ে দিয়েছেন যে এই ভবানীপুরে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ উপনির্বাচনে 56,000 ভোটে জিতেছিলেন, 2024-এর লোকসভা নির্বাচনের সময় সেই একই জায়গায় ব্যবধান নেমে চলে এসেছে 7,500-এ। এবং লোকসভা নির্বাচন 2024-এর লোকসভা নির্বাচনের সময় ভবানীপুরের 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডেই বিজেপি প্রার্থী এগিয়েছিলেন, সেটাও কিন্তু শুভেন্দু অধিকারী মনে করিয়ে দিয়েছেন ভবানীপুরের ভোটারদের। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেও যে চাপ আসছে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিছু সময় আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভবানীপুর প্রসঙ্গে বলেছেন যে ভবানীপুরটাকে পুরো আউটসাইডারে ভরিয়ে দেওয়া হচ্ছে প্ল্যানিং করে। যারা আউটসাইডার নামে বেঙ্গলে থাকেন আমি তাদের কথা বলছি না, আউটসাইডার মানে আমি তাদের কথা বলছি যারা হঠাৎ করে ভবানীপুরের ভেতর ঢুকে সেখানে হঠাৎ জমি কিনে বাড়ি তৈরি করে সেখানে ঢুকে পড়ছে, কিংবা লোকালি কাউকে টাকা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এবার এই যে আউটসাইডার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের কথা বলছেন তারা আবার কাদের ভোটার সেটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিতে ছাড়েননি। এবং তারই সঙ্গে মার্চ মাসের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলেছেন যে আমি শকড, বিজেপি এবং নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি শকড, ওরা এতটা অমানবিক, এতটা ভিন্ডিকটিভ কাজকর্ম করছে, যারা ভীরু হয় তারাই পেছন থেকে লড়াই করে, ওরা ষড়যন্ত্র করে ভবানীপুর থেকে 60,000 মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে। আমার বিধানসভা কেন্দ্র ভবানীপুর একটা ছোট বিধানসভা, এখান থেকে 60,000 মানুষের নাম বাদ দিয়েছে, কিন্তু তারপরেও আমি বলছি ভবানীপুরে আমি জিতবো, এক ভোটে হলেও আমি জিতবো। এবং এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমার বিশ্বাস আছে ভগবানের ওপর, আমার বিশ্বাস আছে মায়ের ওপর, আমার বিশ্বাস আছে হিন্দু মুসলিম বৌদ্ধদের ওপর, আমি ধর্নায় বসবো, আপনারা আমাকে মরাল সাপোর্ট দেবেন। শেষ আপডেট কি, প্রচুর বিজেপি সমর্থক কর্মী তাদেরকে নিয়ে গিয়ে ভবানীপুরে দোল পালন করে এসেছেন শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী যিনি বলেন নাস্তিকতা নিপাত যাক, সেকুলারিজম নিপাত যাক। ভারতের সংবিধানে যে সেকুলারিজমের কথা লেখা আছে সেই সেকুলারিজম নিপাত যাক বলে এসেছেন শুভেন্দু অধিকারী। তারই সঙ্গে তিনি সবাইকে দোলের শুভেচ্ছা জানিয়েছেন, তিনি গান ধরেছেন গোড়া গোড়া গৌরাঙ্গ, তিনি বলেছেন হিন্দু হিন্দু ভাই ভাই, এবং তারই সঙ্গে তিনি বলেছেন পশ্চিমবঙ্গে হিন্দুরা যাতে সুরক্ষিত থাকে সেই প্রার্থনা করব।
তাহলে মঞ্চ তৈরি, প্রস্তুতি তুঙ্গে। দেখার বিষয় ভবানীপুর এবার কোন রঙে রাঙা হয়। আপনার কি মনে হয় ভবানীপুর কি নন্দীগ্রাম 2.0 হতে পারবে? মানে মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী যদি এই নতুন মাঠে মুখোমুখি লড়াইতে নামেন, তাহলে ফলাফল কি হতে চলেছে বলে আপনার মনে হয় সেটা কিন্তু অবশ্যই লিখে জানান কমেন্টে। পরের দিন দেখা হবে আবার একটি অন্য বিষয় নিয়ে আলোচনায়। আজকের মতো ভালো থাকবেন।